2 বছরের বেশি সাজা হলেই নির্বাচনে অংশ নিতে পারবেন না। হাইকোর্টের এমন রায়ের 2 দিন পরেই বিপরীত রায় আরেক বেঞ্চের। আপিলের সিদ্ধান্ত অ্যাটর্নি জেনারেলের। জামায়াতের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে, যুদ্ধাপরাধী না হলে নির্বাচনে সমর্থন পাবে মন্তব্য বিএনপির। দলটির কাছে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা ভিন্ন বলছে আওয়ামী লীগ। প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে, দল হিসেবে নয়, বললেন সিইসি। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ। নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়াতেই নকল নিউজ সাইট তৈরি করে বানোয়াট সংবাদ প্রচার, জড়িত শিবির কর্মীরা। ব্রিফিংয়ে র্যাব, রাজধানী থেকে 2 জন গ্রেফতার। এবং সিরাজগঞ্জে 2 বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে 5 নারী নিহত, আহত 40 জন। পাবনায় ট্রলির চাপায় অন্তঃসত্ত্বা মা ও মেয়ের মৃত্যু। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি কামরুজ্জামান মামুন। দুর্নীতির মামলায় দণ্ডিত ব্যক্তির সাজা ও দণ্ড স্থগিত হলে ওই ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। যশোর 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার 6 বছরের সাজা ও দণ্ড স্থগিত করে এই আদেশ দিয়েছেন বিচারপতি রইস উদ্দিনের একক বেঞ্চ। এই আদেশের ফলে সাবিরা সুলতানার নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম। গত 12 জুলাই সাবিরা সুলতানাকে 6 বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। তবে গেল মঙ্গলবার হাইকোর্টের আরেকটি বেঞ্চ এক আদেশে বলেছেন, দুর্নীতির অভিযোগে কোনো ব্যক্তি 2 বছরের বেশি দণ্ডপ্রাপ্ত হলেই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই আদেশ আপিল বিভাগেও বহাল রাখে। সাবিরা সুলতানা উনি মহামান্য হাইকোর্ট বিভাগে একটি আপিল দায়ের করেন। এই মামলায় আগে একটি দরখাস্ত দিয়েছিলাম, সেই দরখাস্তটি পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে যায়। অ্যাপিলেট ডিভিশন সেই দরখাস্তটি নিষ্পত্তির জন্য এই দরখাস্তের উপরে আজকে শুনানি হয়। স্থগিত আদেশের মধ্য দিয়ে তিনি নমিনেশন পেপার যেটা সাবমিট করবেন, তিনি তার আর ইলেকশন করতে তার আইনগত আর কোনো বাধা থাকলো না। একজন বিচারক যদি এরকম অর্ডার দিয়ে থাকেন যে স্থগিত বা স্টে হলে তারা নির্বাচন করতে পারবেন, তাহলে তো সেই বেঞ্চের, ডিভিশন বেঞ্চের বিপরীত ধর্মী আদেশ হলো এটা। এই আদেশের বিরুদ্ধে নিশ্চয়ই আমরা আপিল বিভাগ করব। জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে, যুদ্ধাপরাধী না হলে দলটির সমর্থন পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা ভিন্ন। দলটির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগও করেন তিনি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। এ সময় ধানের শীষের প্রার্থী হিসেবে জামায়াতের নেতাদের মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধী না হলে কাউকে মনোনয়ন দিতে সমস্যা নেই বিএনপির। কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না, যুদ্ধ অপরাধীকে দেব না। কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি? জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। বিএনপি 20 দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে। নির্বাচনী খেলা যেটা আর কি হবে, সেটাতে একের পর এক ফাউল করতেছে তারা। এদিকে দুপুর 12টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জামায়াত ছাড়া বিএনপি অচল, তারা সমানভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির দৃষ্টিতে তারা সবাই মুক্তিযোদ্ধা, তাদের মুক্তিযুদ্ধের ঘোষক হচ্ছে জিয়াউর রহমান, কাজে তাদের মুক্তিযুদ্ধের ব্যাখ্যা হবে। জামাত ছাড়া বিএনপি অচল, তারা একসঙ্গেই কাজ করছে, একসঙ্গেই সন্ত্রাস করছে, একসঙ্গেই সাম্প্রদায়িক রাজনীতি করছে। সাম্প্রদায়িকতার বড় নাম্বার 1 পৃষ্ঠপোষকই হচ্ছে বিএনপি।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৈঠক শেষে তিনি জানান, নির্বাচনী পরিবেশ ভালো থাকায় পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। কোনো প্রার্থীকে দলীয় বিবেচনায় না নিয়ে শুধু প্রার্থী হিসেবে বিবেচনা করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে 10 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় নিরপেক্ষভাবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন সিইসি। নির্বাচনের মাঠে যেসব সরকারি কর্মকর্তা নিয়োজিত থাকবেন তাদের প্রশিক্ষণের আয়োজনে নির্বাচন কমিশন 10 দিনব্যাপী এই কর্মসূচিতে বৃহস্পতিবার অংশ নেন 8 জেলার 400 কর্মকর্তা। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দলমত নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ রেখে কাজ করতে হবে নিরপেক্ষভাবে। কোন রকমের দলমত নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ, সকলের প্রতি সমান সুযোগ সুবিধা প্রদান করে নির্বাচন পরিচালনা করবেন। আমরা যেটা আশা করেছিলাম যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, আমাদের সে আশা পূরণ হয়েছে। সিসি বলেন, মনোনয়নপত্র দাখিলের উৎসবে প্রমাণ হয়েছে নির্বাচনী ব্যবস্থাপনায় আস্থা তৈরি হয়েছে সবার। এই আস্থা কোনোভাবেই যাতে নষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতেও সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। বলেন, যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো সন্দেহ নেই। আপনাদের কারণে এবং যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন মাঠে, তাদের কারণে যেন তাদের আশা এবং তাদের প্রত্যাশাটা কখনো ব্যাহত না হয়, সেই দিকটা আপনাদের দায়িত্ব হবে সেই প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে জানানো এবং বোঝানো। নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রায় 3500 লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করা হবে এই কার্যক্রম। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ পর্যন্ত 231 জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন। দলে জায়গা করে নিয়েছেন 45 নতুন মুখ। কয়েকটি আসনে রাখা হয়েছে একাধিক প্রার্থী। সবশেষ প্রার্থীর পক্ষে মাঠ যাচাই করতেই এমনটি করেছেন বলে দাবি সাধারণ সম্পাদকের। দলের গুরুত্বপূর্ণ প্রার্থীরা এবার কে কোথায় নির্বাচন করছেন তা থাকছে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে চলতি মাসের 9 তারিখ দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 4 দিনে মোট 4023টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। যাচাই বাছাই শেষে গত রোববার দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করে আওয়ামী লীগ। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করবেন গোপালগঞ্জ 3 ও রংপুর 6 আসন থেকে। আর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী 5 আসন থেকে নির্বাচন করবেন। আওয়ামী লীগের 4 যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে মাহবুবুল আলম হানিফ নির্বাচন করবেন কুষ্টিয়া 3, ডাক্তার দীপুমণি লড়বেন চাঁদপুর 3 থেকে। বাকি 2 জন এবার মনোনয়ন পাননি। দলের 8 সাংগঠনিক সম্পাদকের মধ্যে খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর 2, চট্টগ্রাম 9 আসন থেকে লড়বেন মহিবুল হাসান চৌধুরী নওফেল, শরীয়তপুর 2 আসন থেকে লড়বেন এনামুল হক শামীম। বাদ পড়েছেন সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ 1, কাজী জাফরুল্লাহ ফরিদপুর 4, গোপালগঞ্জ 1 থেকে ফারুক খান নির্বাচন করবেন। শেরপুর 2 থেকে লড়ছেন মতিয়া চৌধুরী। প্রথমে নাম ঘোষণা না করলেও পরে জানা যায় ফরিদপুর 2 আসন থেকে লড়ছেন সাজেদা চৌধুরী। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে দলের সাবেক সাধারণ সম্পাদক ও নীতি নির্ধারক তোফায়েল আহমেদ নির্বাচন করছেন ভোলা 1 থেকে। আমির হোসেন আমু ঝালকাঠি 2 আর গোপালগঞ্জ 2 আসন থেকে নির্বাচন করছেন শেখ সেলিম। ঢাকা 2 আসন থেকে লড়বেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচন করবেন কিশোরগঞ্জ 1 থেকে। তবে এই আসনটিতে 2 জনের নাম রয়েছে। আর নতুন মুখ ও আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছে মাদারীপুর 3 আসন থেকে দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর আব্দুস সোবহান গোলাপ, মাগুরা 1 আসন থেকে প্রধানমন্ত্রীর APS সাইফুজ্জামান শিখর, বাগেরহাট 2 আসনে লড়ছেন শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়। এছাড়া ক্রিকেট তারকা মাশরাফি নড়াইল 2 ও দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে নিজামুদ্দিন জলিলও রয়েছেন এ তালিকায়। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়লেও দলীয় মনোনয়ন জমা দিয়ে ভোটের লড়াইয়ে নামলেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। বেশিরভাগ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দেয়ায় দলে ক্ষোভ দৃশ্যমান না হলেও কয়েকজন প্রভাবশালী নেতার মনোনয়ন জমা না দেয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে গুঞ্জন। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন।
কয়েকদিনের অবিরাম কর্মযজ্ঞে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করে বিএনপি। দলীয় প্রত্যয়ন নিয়ে বুধবার মনোনয়নপত্র দাখিল করে এখন নির্বাচনের মাঠে সরব সারা দেশের ধানের শীষের প্রার্থীরা। তবে আদালতের একটি রায়ের পর দুর্নীতির মামলায় কারাবন্দী বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এখন অনিশ্চিত। সঙ্গত কারণে বগুড়া ৬ ও ৭ এবং ফেনী ১ আসনে বেগম জিয়াকে মনোনয়ন দেয়া হলেও ৩ আসনেই বিকল্প প্রার্থী দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন নিলেও পরবর্তীতে বেগম জিয়ার বিকল্প হিসেবে বগুড়ার ২টি আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ফেনী ১ আসনেও রয়েছে বিকল্প প্রার্থী। দলের হেভিওয়েট অন্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবারও লড়বেন কুমিল্লা ২ আসন থেকে। আর নোয়াখালী ৫ আসনে ব্যারিস্টার মওদুদ আহমেদ লড়বেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে। দলের স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী ২ আসনে, মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১১ আসনে, কয়েশ্বর চন্দ্র রায় ঢাকা ৩ আসনে, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ঢাকা ২ আসনে এবং সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা ৬ আসনে। এছাড়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ভোলা ৩ আসনে ও খন্দকার মাহবুব হোসেন বরগুনা ২ আসনে নির্বাচন করছেন। এদিকে দলীয় মনোনয়নপত্র নিয়েও শেষমেশ জমা দেননি দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেল। পছন্দমতো আসন না পাওয়ায় তারা মনোনয়নপত্র জমা দেননি বলে খবর ছড়িয়ে পড়ে। তবে মোয়াজ্জেম হোসেন আলাল জানান, বেগম জিয়াকে জেলে রেখে নির্বাচনে প্রার্থী হতে চান না তিনি। এদিকে দলীয় সভা সেমিনার ও আন্দোলন কর্মসূচিতে সরব উপস্থিতি থাকলেও এই নির্বাচনে মনোনয়নপত্রই সংগ্রহ করেননি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সর্বোচ্চ আদালতের রায়ে শুধু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নয়, আটকে গেল আওয়ামী লীগ ও বিএনপির আরও ১১ নেতার নির্বাচনে অংশগ্রহণ, এমনটাই বলছেন আইন সংশ্লিষ্টরা। এছাড়া দণ্ডপ্রাপ্ত হওয়ায় দুদলের আরও ১২ নেতার নির্বাচনে অংশ নেওয়া হুমকির মুখে পড়েছে। একই অবস্থা তৃণমূল বিএনপির নাজমুল হুদার। এ তালিকায় রয়েছেন জামায়াতে ইসলামীর এক নেতাও। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। নৈতিক স্খলনের দায়ে ২ বছরের বেশি দণ্ড হলে নির্বাচনের অযোগ্য। মঙ্গলবার উচ্চ আদালতের এই আদেশের পর প্রশ্নের মুখে পড়েছে বিএনপি আওয়ামী লীগের ২৩ নেতার নির্বাচনে অংশগ্রহণ। নির্বাচনে অযোগ্য হওয়ার তালিকায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া, আমানুল্লাহ আমান, ইকবাল মাহমুদ টুকু, বিএনপির চিকিৎসক নেতা এজেডএম জাহিদ হোসেন, সাবেক বিএনপির সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া, আব্দুল ওহাব এবং মশিউর রহমানের নির্বাচনে অংশগ্রহণ। এছাড়া আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও হাজি সেলিমও নির্বাচনে অংশ নিতে পারবেন না। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় নির্বাচনের অযোগ্য হয়েছেন তৃণমূল বিএনপি নেতা নাজমুল হুদাও। বেগম খালেদা জিয়া দণ্ডিত আছেন, তারপরে আছেন ব্যারিস্টার নাজমুল হুদা দণ্ডিত আছেন, তারপরে আছেন আমার যদি ভুল না হলে হাজি মোহাম্মদ সেলিম আছেন, তারপরে রাশিদুজ্জামান মিল্লাত আছেন, বেশ অনেকজন, এই মুহূর্তে নাম বলা সম্ভব না। এছাড়া সুতোই ঝুলছে জামাতের এক নেতা সহ বিএনপির আরও ১২ জনের নির্বাচনে অংশগ্রহণ। এর মধ্যে রয়েছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মীর নাসির উদ্দিন, মীর নাসিরের ছেলে মীর হেলাল। তবে বিএনপি নেতা মীর নাসিরের দাবি নির্বাচনে অংশগ্রহণে তার কোনো বাধা নেই। যেহেতু টিল ডিসপোজাল অফ দ্য অ্যাপিল সেন্টেন্স অ্যান্ড কনভিকশন ইজ সাসপেন্ডেড, তাহলে আমার আইনগতভাবে নির্বাচনগত কোনো বাধা নেই। এছাড়া বিএনপি নেতা ব্যারিস্টার আমানুল হক, সাবেক এমপি হাজি মকবুল আহমেদ, রশিদুজ্জামান মিল্লাত এবং মঞ্জুরুল হাসানের নির্বাচনে অংশগ্রহণ আইনি প্রশ্নের মুখে রয়েছে। যদিও এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা রাষ্ট্রপক্ষের আইনজীবীর, তবে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে কুষ্টিয়ার সাধারণ মানুষের প্রত্যাশার কথা। বিভিন্ন সংবাদ মাধ্যমের নকল ওয়েবসাইট বানিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এবং গাজীপুরের টঙ্গী থেকে দুজনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন সামনে রেখে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছিল গ্রেফতারকৃতরা। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইট নকল করে মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশের অভিযোগ আসছিল গেল মাসখানেক ধরে। মূলত পত্রিকা কিংবা টেলিভিশনের অনলাইন সংস্করণে প্রকাশিত বিভিন্ন সংবাদকে বিকৃত করে নকল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে আসছিল এসব চক্র।
র্যাব বলছে গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন ও কামাল হোসেন অনলাইনে আউটসোর্সিং, ডোমেইন হোস্টিং, ওয়েব ডিজাইন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। একসময় তারা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল দাবি করে র্যাব বলছে অনলাইনে টাকা আয় করা এবং রাজনৈতিক মতাদর্শ থেকে এই কাজ করে আসছিল তারা। মূল উদ্দেশ্যটা রাজনৈতিক, শুধু সরকার বিব্রত হয় যাতে রাষ্ট্রের নাশকতা করা যায়। আমরা এ পর্যন্ত যাদেরকে ধরেছি তারা শিবিরের একটা সম্পৃক্ততা তাদের সাথে পেয়েছি। এদিকে নিজেদের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে অনলাইনে সাধারণ মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বসুন্ধরা এলাকা থেকে আফ্রিকার বিভিন্ন দেশের 14 নাগরিককে গ্রেফতার করেছে র্যাবের আরেকটি দল। র্যাব বলছে গ্রেফতারকৃতরা পর্যটন ভিসায় বাংলাদেশে প্রবেশ করে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অবৈধভাবে অবস্থান করে এসব প্রতারণা করে আসছিল তারা। জাতিসংঘে খুব বড় চাকরি করে অথবা কোনো বিভিন্ন বড় ব্যবসায়ী হিসেবে নিজেদের পরিচয় দেয় ফেসবুকের অ্যাকাউন্টের মাধ্যমে। কিছুদিন পরে তারা জানায় যে তোমাদের জন্য আমরা কিছু ভালো ভালো উপঢৌকন পাঠাচ্ছি। পরবর্তীতে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেয় যে আপনার এই ট্যাক্সের টাকা দিতে হবে, অথবা আপনার মালগুলো অবৈধ, অথবা এগুলোকে আমাদের কিছু অতিরিক্ত টাকার প্রয়োজন, আপনার টাকাগুলো পাঠান। তখন তারা বিভিন্ন খাতে তাদেরকে টাকা নেয়। এই চক্রটির সঙ্গে বাংলাদেশি কয়েকজন নাগরিক জড়িত বলেও জানায় র্যাব। তাদের গ্রেফতারে অভিযান চলছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 নারী সহ 7 জন নিহত হয়েছেন। এছাড়া পাবনায় মা মেয়ে সহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 3 জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পাবনায় যাবার পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের পদ্মা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বাসকে ধাক্কা দেয় আলিপ পরিবহনের একটি বাস। একই সময় অপর দিক থেকে পাথর বোঝায় একটি ট্রাক এলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান এক নারী। আহত অন্তত 50 জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। এ সময় চিকিৎসক আরও 4 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে ভোররাতে পাশের সয়দাবাদ এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে আরও 2 জন নিহত হন। এই লোকাল গাড়িটা দিয়েছিল পাশে মেরে দিল। এই গাড়িটা আবার উল্টা আপনার ট্রাক যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, ওই ট্রাকের ক্যাবিনে বোঝা পড়ছে। আর আপনার এই আলিপ গাড়িটা আপনার বাম পাশে রাস্তার ওভারব্রিজে চলে গেছে। এদিকে পাবনার হেমায়েতপুরে পণ্যবাহী ট্রলির চাপায় ভ্যানের যাত্রী অন্তঃসত্ত্বা নারী রিনা খাতুন ও তার 8 বছরের মেয়ে বর্ষা নিহত হয়। আহত হন গৃহকর্তা ভ্যান চালক আকবর আলী। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভ্যান থেকে মা আর মেয়ে পড়ে যায়, স্বামী চিল্লাতে থাকে তাও শোনে না, তারপর দুজনে স্পট ডেথ হয়। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয়ে প্রাইভেট কার সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এবার ভোটের খবর। সিলেটের রাজনৈতিক সম্প্রীতি দীর্ঘদিনের। 2013 ও 2014 সালেও তার ব্যতিক্রম ছিল না। নির্বাচনেও রাজনৈতিক সম্প্রীতি ধরে রাখে প্রধান 2 দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অতীতের ধারাবাহিকতা চান ভোটাররা। কয়েক মাস আগে হয়ে গেছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। একই সময় দেশের অন্যান্য অঞ্চলে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নিয়ে প্রশ্ন তোলা হলেও সিলেটে ভোটাররা ভোট দিয়েছেন নির্বিঘ্নে। আগের বছরগুলোতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা নির্বাচনের ফলাফল নিয়েও প্রশ্ন ওঠেনি। এদিকে আগের মতো জাতীয় নির্বাচনেও নিরপেক্ষতা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসন। সিলেটের অধিকাংশ উপজেলার অবস্থান ভারতীয় সীমান্তে। নির্বাচনে নাশকতার জন্য সীমান্ত দিয়ে বিস্ফোরক দ্রব্য যাতে দেশে ঢুকতে না পারে সেজন্য সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের বিশেষ নজরদারি। বিশেষ ক্ষমতা আইনের মামলায় নরসিংদী 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন এবং নাশকতার মামলায় মাগুরা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের 8 ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির সহ 273 জনের বিরুদ্ধে 25 নভেম্বর চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। ওই মামলায় দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান বিএনপি প্রার্থী খায়রুল কবির। পরে বিকেলে বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাশকতার মামলায় মাগুরা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পিপি জানান,
2015 সালে 20 দলীয় জোটের অবরোধের সময় মাগুরা যশোর সড়কে পেট্রোল বোমা হামলায় 5 জন নিহত হয়। এই ঘটনায় মনোয়ার হোসেন সহ 26 জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সদর থানায় নাশকতার মামলা করে। যশোরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। দুপুরে শহরের বড়বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, খালধার রোড এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী পাপ্পুর সঙ্গে মাদক ব্যবসায়ী অপুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে পাপ্পুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে অপু ও তার সমর্থকরা। এ সময় বাধা দিলে পাপ্পুর ছোট ভাই দীপুকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। স্থানীয়রা গুরুতর অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে পাপ্পুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত দীপুর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আশুলিয়ায় গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি অপহরণকারী চক্রের প্রধান। পুলিশ জানায়, ভোরে নিশ্চিন্তপুর এলাকায় অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি করে অপহরণকারী চক্রের সদস্যরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাবলুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন পুলিশের 3 সদস্য। নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। এই উপলক্ষে সকালে সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও বৌদ্ধভূমি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ। পরে সেখান থেকে র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এতে জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 বছরের বেশি সাজা হলেই নির্বাচনে অংশ নিতে পারবেন না। হাইকোর্টের এমন রায়ের 2 দিন পরে বিপরীত রায় আরেক বেঞ্চের। আপিলের সিদ্ধান্ত অ্যাটর্নি জেনারেলের। জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে, যুদ্ধাপরাধী না হলে নির্বাচনে সমর্থন পাবে মন্তব্য বিএনপির। দলটির কাছে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা ভিন্ন বলছে আওয়ামী লীগ। প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে, দল হিসেবে নয়, বললেন সিইসি। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ। নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়াতেই নকল নিউজ সাইট তৈরি করে বানোয়াট সংবাদ প্রচার, জড়িত শিবির কর্মীরা। ব্রিফিংয়ে র্যাব। রাজধানী থেকে 2 জন গ্রেফতার। এবং সিরাজগঞ্জে 2 বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে 5 নারী নিহত, আহত 40 জন। পাবনায় ট্রলির চাপায় অন্তঃসত্ত্বা মা ও মেয়ের মৃত্যু। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।